শরীরে 9টা গুলি খেয়ে প্যারালাইজড হওয়া আর্মি অফিসার কিভাবে অলিম্পিকের সাঁতার প্রতিযোগিতায় জিতে নিজের দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসে, সেটাই দেখব আজকের গল্প চান্দু চ্যাম্পিয়নে, যেখানে ইন্ডিয়ার সাবেক আর্মি অফিসার মুরলীকান্ত পেটকারের জীবনের কঠিনতর স্ট্রাগল তুলে ধরা হয়েছে। এই মোটিভেশনাল গল্পটি প্রত্যেকেরই দেখা উচিত, তাহলে আর কেউ কখনো জীবন যুদ্ধে হেরে গেলেও ভেঙে পড়বেন না। চলুন তাহলে আর দেরি না করে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় একজন আর্মি অফিসারের গায়ে গুলি লাগে, আর এই সব কল্পনা করেই আটকে ওঠে একজন ব্যক্তি যার নাম মুরলীকান্ত। তো সময়টা এখন 2017 সাল, আর এই জায়গার নাম হলো সাংলি, মহারাষ্ট্র। তো মুরলীকান্ত এখানকার পুলিশ স্টেশনে আসে আর বলতে থাকে, আমি ইন্ডিয়ার রাষ্ট্রপতির বিরুদ্ধে কেস করতে চাই চিটিং এর জন্য। পুলিশ তো এই কথা শুনে রীতিমতো নির্বাক যে এই লোক বলছে কি, কারণ একজন সাধারণ নাগরিক হঠাৎ করেই রাষ্ট্রপতির বিরুদ্ধে কেস করতে আসছে, তাও আবার চিটিং এর। এটা তো খুব বড় একটা অ্যালিগেশন। তো মুরলীকান্ত বলে, আচ্ছা তো আমার কেসটা রাখুন আর রিপোর্ট লিখুন, আমি যা যা বলছি সব লিখবেন। পুলিশও তখন তার কথা মতো লিখতে শুরু করে। মুরলীকান্ত কিছু নাম বলে যারা যারা তার সাথে চিটিং করেছে। এসব শুনে পুলিশ অফিসার জিজ্ঞেস করে, কে বলছেন কি করে করলো তারা চিটিং? মুরলীকান্ত জানায়, 40 বছর হয়ে গিয়েছে, এখনো আমাকে অর্জুনা অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, তাই অনেক হয়েছে। এবার আমি লড়বো, আমার অধিকারের জন্য লড়বো। আমি তো ওই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, তাহলে আমাকে কেন অ্যাওয়ার্ড দেওয়া হবে না? পুলিশ তখন বলে, ও তাই নাকি, তাহলে যান কোর্টে যান, সেখানে গিয়েই অর্জুনকে নিয়ে কেস করুন। রাষ্ট্রপতিকে কেন এসবে আনছেন? অর্জুন আপনাকে অ্যাওয়ার্ড দেয়নি তাই না, তাহলে তো দোষ অর্জুনেরই হলো, তাহলে তার নামেই কেস করুন। তখনই আরেকজন লোক পুলিশকে বুঝিয়ে বলে যে অর্জুন কোনো মানুষের নাম না, বরং যারা খেলায় ভালো করে তাদেরকে সম্মানিত করা হয় এই অর্জুন অ্যাওয়ার্ড দিয়ে। এটা শুনে পুলিশ বলে, কি আপনি আবার খেলতেন টেলতেন নাকি? মুরলীকান্ত তখন বলে, হ্যাঁ আমি 40 বছর আগে খেলতাম। পুলিশ এইসব শুনে হেসে দেয় আর বলতে থাকে, তাহলে কি এত বছর আপনি ঘুমের মধ্যে ছিলেন যে 40 বছর পর আপনার অ্যাওয়ার্ডের কথা মনে পড়লো? এতদিন কি করেছেন? মুরলীকান্ত তখন বলে, এই হাসছিস কেন? পুলিশ তখন বলে, হাসবো না তো আর কি করব, আপনিই বলুন আপনার এত বছর পর অ্যাওয়ার্ড কেন চাই? তখন মুরলীকান্ত জানায়, আমার গ্রামের জন্য চাই। এটা শুনে পুলিশ বলে, গ্রামের জন্য মানে? মুরলীকান্ত উত্তর দেয়, আসলে পাশের গ্রামের মিস্টার ভোসলে সাহিত্যিক অ্যাওয়ার্ড পেয়েছিল, আর এখন তার গ্রামের কত উন্নতি হয়েছে, কিন্তু আমার গ্রামে নেই বিদ্যুৎ, নেই পানি, না আছে ভালো রাস্তাঘাট, তাই আমারও অর্জুনা অ্যাওয়ার্ড চাই, যাতে করে আমার গ্রামেরও উন্নয়ন হয়। আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলে আমার গ্রামেরও নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন অন্তত আমার গ্রামের দিকেও কেউ নজর দিবে আর সবকিছু উন্নত হবে। পুলিশ এসব শুনে বলে, বুঝলাম, কিন্তু আপনি তো দেরি করে এসেছেন, কারণ এতগুলো বছর পর কে দিবে আপনাকে অ্যাওয়ার্ড? কেউ কি আর আপনার কথা মনে রেখেছে? তখনই মুরলীকান্তের সাথে থাকা আরেকটা লোক বলে, কেন দিবে না, যাদব তো পেয়েছে। এরপর পুলিশ যাদবের ব্যাপারে জানতে চায়। তখন একজন জানায়, যাদব হচ্ছে ইন্ডিয়ার প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন। তখন মুরলীকান্ত বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ। পুলিশ তখন জিজ্ঞেস করে, তো আপনি কি করে জানেন? মুরলীকান্ত বলে, কারণ আমাকে আমার ভাই সেখানে নিয়ে গিয়েছিল। তখন পুলিশ জিজ্ঞেস করে, কোথায়? অলিম্পিক্সে? মুরলীকান্ত বলে, আরে না, কারাদ স্টেশনে। এরপরে আমরা মুরলীকান্তের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, তার অতীতের কাহিনী, যেখানে দেখা যায় সময়টা ছিল 1952। বম্বের কারাদে অনেক অনেক লোকজন যাদবের জন্য এক হয়, তার জন্য অনেক উৎসবও উদযাপন করে, কারণ আজ সে এখানে ফিরেছে অলিম্পিক থেকে চ্যাম্পিয়ন হয়ে। সেখানে সবাই যখন যাদবের ফিরে আসার খুশি উদযাপন করছিল, তখন ওই প্রথম ছোট্ট মুরলীকান্তের মনেও এক অদ্ভুত ইচ্ছা জাগে। সেও তখন যাদবের মতোই হতে চায়। সেও সেখানে থেকে খুব খুশি হচ্ছিল আর যাদবের জন্য দীর্ঘায়ু কামনা করছিল। এইসব তো তার খুবই ভালো লাগে। তো এই সব কিছু দেখার পর যখন সে ফিরছিল, তখন সে তার ভাইকে প্রশ্ন করে এই অলিম্পিক নিয়ে। তার ভাই জানায়
যে এখান থেকে যে জিতে আসতে পারে তার জন্য গ্রামের সবাই অনেক গর্ববোধ করে। আর ইন্ডিয়াতে তো আগে কখনোই এমনটা হয়নি, এটাই প্রথম। তাই তাকে নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। যাই হোক, রাতের বেলা খাওয়ার সময়ও মুরলীকান্ত তার মাকে বলতে থাকে যে যাদবের জন্য 10,000 মানুষ এসেছিল সেখানে, সবাই তার জন্য গর্বিত আর অনেক বেশি খুশিও ছিল তারা। মানে মুরলীকান্তের ছোট্ট মনে আজ অনেক বড় এক স্বপ্নের বাসা বুনতে শুরু করে। পরে তিনি স্কুলে গেলে টিচার যখন সবাইকে জিজ্ঞেস করে তারা বড় হয়ে কি হতে চায়, সবাই তো এক একটা ইচ্ছার কথা জানায়। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, এরকমই আরো অনেক কিছু। কিন্তু যখনই টিচার মুরলীকে জিজ্ঞেস করে যে সে বড় হয়ে কি হতে চায়, তখন মুরলী বলে আমি বড় হয়ে অলিম্পিকে যেতে চাই আর সেখানে খেলে মেডেল আনতে চাই। এটা শুনে টিচার বলে কি বললি? মুরলী বলে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে মেডেল আনবো স্যার। টিচার তখন জিজ্ঞেস করে কিন্তু কি খেলে আনবি? তো এটা বলার সময় থেমে যায় মুরলী, আর তাকে নিয়ে তখন সব স্টুডেন্টরা অনেক হাসাহাসি করতে থাকে। মুরলী এরপর সবাইকে হাসতে মানা করে আর সে খুবই রেগে যায়। পরে তার সাথে এখানে একটা স্টুডেন্টের ঝগড়াও হয়ে যায় যার নাম দাগদু। তো দাগদু এখানে মুরলীকে বলে তুই তো কিছুই পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, আর তুই হতে চাস চ্যাম্পিয়ন? মুরলী তখন বলে দেখিস আমি চ্যাম্পিয়ন হবই হব। এটা শুনে দাগদু বলে হ্যাঁ হ্যাঁ, তুই তো হবি চান্দু চ্যাম্পিয়ন, মানে তুই একটা হেরে যাওয়া চ্যাম্পিয়ন হবি, বুঝতে পারলি? তো এই সব কথাবার্তা বলে মুরলীকে খুব খেপায় দাগদু। এই সব শুনে তো মুরলী খুব রেগে যায় আর পাথর তুলে দাগদুকে মারতে যায়। কিন্তু তখনই মুরলীর ভাই চলে আসে আর তাকে আটকে সেখান থেকে নিয়ে যায়। ফেরার পথে মুরলীকে তার ভাই বলতে থাকে এই তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? তুই যার সাথে মারামারি করলি সে কে জানিস? দাগদুর পরিবারের কত শক্তি আছে তুই কি আদৌ তা জানিস? কিচ্ছু জানিস না, কেন শুধু শুধু এই ঝামেলা করতে গেলি বলতো? এটা শুনে মুরলী বলে তাতে কি হয়েছে? আমিও আমার বাবার ছেলে, আমার উপর সে হাসছিল কেন? সে আমাকে চান্দু চ্যাম্পিয়নও বলেছে, আমি নাকি কখনো চ্যাম্পিয়নই হতে পারবো না, এজন্যই তাকে মেরেছি, কারণ আমি চান্দু না, আমি হচ্ছি চ্যাম্পিয়ন। তখন তার ভাই বলে আচ্ছা তুই চ্যাম্পিয়ন, সে তো ঠিকই বলেছিল, আর খামাখা তো সে আর তোর উপর হাসেনি। তুই কি বা এমন করে দেখিয়েছিস যে মানুষ মানবে তুই চ্যাম্পিয়ন আর তুই যে কোনো কিছুই করার যোগ্যতা রাখিস? এই কথা শুনে তো মুরলী আর কিছুই বলতে পারে না। তাই তার ভাই তাকে বলে আচ্ছা তুই চাস তো তোকে সবাই চ্যাম্পিয়ন বলুক আর অনেক সম্মান করুক? মুরলী বলে হ্যাঁ তাই তো চাই। তো তার ভাইয়ের পর একজন পালোয়ান ট্রেনারের কাছে নিয়ে আসে তাকে, যার নাম গণপত। তো মুরলীকে তার ভাই বলে তুই সোজা গিয়ে গণপত চাচার পায়ে পড়ে যাবি আর বলবি সে যেন তোকে ট্রেনিং দিতে রাজি হয়ে যায়। এরপরই মুরলী তার ভাইয়ের কথা মতোই গণপতের পায়ে পড়ে যায় আর বলতে থাকে চাচা আমি পালোয়ান হতে চাই আর অনেক নাম করতে চাই, দয়া করে আমাকে তুমি ট্রেনিং দিতে রাজি হয়ে যাও। গণপত তখন এত ছোট্ট একটা ছেলের মুখে এইসব শুনে হেসেই দেয় আর বলতে থাকে তুই তো এখনো বাচ্চা, আগে ঠিকমতো নিজের পায়ে দাঁড়ানো তো শেখ, তারপর তোকে ট্রেনিং দিব, আর তখন তুই পালোয়ান হতে আসিস। তো এইসব বলে সেখানে সবাই মিলে মুরলীর উপর হাসে। তখন মুরলীর আবারও রাগ উঠে যায় আর সে পাথর নিয়ে বলে এই হাসছো কেন? হাসবে না বলছি, আমি চ্যাম্পিয়ন হতে চাই। তখনই মুরলীর ভাই তাকে আটকায় আর শান্ত করে। এরপর গণপত বলে তোর ভেতরে তো বেশ তেজ দেখা যাচ্ছে, হবি নাকি পালোয়ান? মুরলী তখন বলে হ্যাঁ তাই তো হতে চাই। তো গণপত বলে কিন্তু কেন হতে চাস? মুরলী জানায় আমি চাই অলিম্পিক জিতে আসতে, আর যারা অলিম্পিক জেতে তারা অনেক সম্মান পায় আর অনেক ভালোবাসাও পায়। এসব শুনে গণপত বলে অলিম্পিকের কোন মেডেল চাস তুই? মুরলী তখন জিজ্ঞেস করে কি কি আছে শুনি। গণপত জানায় 3টা মেডেল আছে, তার মধ্যে একটা ব্রোঞ্জের, সিলভারের আর গোল্ডের। মুরলী তখন বলে সবচেয়ে উপরে কোনটা? গণপত জানায় গোল্ডেরটা। মুরলীও তখন খুব আত্মবিশ্বাসের সাথে বলে আচ্ছা তাহলে তো আমি গোল্ডই জিতে আসবো। এরপরই শুরু হয় মুরলীর ট্রেনিং। সে খুব মনোযোগ দিয়ে সবকিছু শিখতে শুরু করে আর এখানে ট্রেনিং করতে আসার সময় মুরলী স্কুলেও অনেক ফাঁকি দিত। তো এইভাবে ট্রেনিং করতে করতে অনেকগুলো বছর চলে যায়। মুরলীও এখন বেশ বড় হয়ে গেছে। তো আজ গণপত তার পালোয়ানদেরকে বলে আসলে আমার বোনের ছেলে দাগদু নতুন কুস্তি শিখেছে, এখন তার বাবা চায় এই গ্রামের সবাইকে দেখাতে যে তার ছেলে কুস্তিতে কত ভালো, তাই যদি কাল তোদের থেকে কেউ মিথ্যা মিথ্যা কুস্তি খেলে হেরে যেতি তাহলে খুব ভালো হতো। তো এই কথায়
সব পালোয়ানরা মানা করে দেয় আর বলতে থাকে, আমাদের তো একটা সম্মান আছে ওস্তাদজি, আর যদি নতুন কোনো পালোয়ানের কাছে আমরা কেউ হেরে যাই তাহলে তো মানুষ আমাদের উপরেই হাসবে, এটা আমরা মেনে নিতে পারবো না। তো তখন একজন মুরলিকে দেখিয়ে বলে, ওস্তাদ মুরলিকেই এই কাজে পাঠিয়ে দিন, কারণ তার মাঝে শক্তি থাকলেও আপনি তো তাকে ঠিকমতো কুস্তি খেলার কৌশলই শেখাননি, তাই মুরলি পারফেক্ট হবে হারার জন্য। তো এরপরই সে মুরলিকে বলে দেয় যে কাল মাঠে আসতে খেলার জন্য। বেচারা মুরলি তো অনেক বেশি খুশি ছিল এটা জেনে, কারণ কাল তার প্রথম কুস্তি, আর সে জিতে গেলে গ্রামের কেউই তার উপর আর হাসাহাসি করবে না। এদিকে মুরলি যখন বাড়িতে জানায় এই সব কথা, তখন তার বাবা তাকে বলে, আজ তোর পরীক্ষার রেজাল্ট দিবে আর তুই বলছিস কুস্তি খেলতে যাবি? আজ থেকে তোর এইসব কুস্তিগিরি সব বন্ধ। আগে নিজের যোগ্যতায় 1 টাকা কামাই করে নিয়ে আয় বাড়ি, তারপর দেখা এইসব কুস্তি। এসব কুস্তি খেলে কোনো লাভ নেই, খামোখা সময় নষ্ট। এসব শুনে মুরলি বলে, বাবা প্লিজ আজ আমাকে যেতে দাও, আজ আমার প্রথম খেলা, আর আমি এটাতে জিতে গেলে আমি অলিম্পিক যেতে পারবো। এইসব শুনে মুরলিকে তার বাবা থাপ্পড়ি দিয়ে দেয় আর বলতে থাকে, আবার সেই অলিম্পিক? তুই জানিস তোর উপর কত মানুষ হাসাহাসি করে? তোকে কি বলে মানুষ জানিস তুই? মুরলি তখন বলে, বাবা প্লিজ আমাকে এই সুযোগটা দাও, আমি আজ প্রমাণ করে দিব আমি কি পারি, আর তারপর আমার উপরও আর কেউ হাসবে না, কেউ আমাকে আর চান্দু চ্যাম্পিয়ন বলবে না। তখনই মুরলির বাবা মুরলির কান ধরে বলে, আচ্ছা আগে তুই আয় স্কুলে, যদি তোর রেজাল্টটা আসে যে তুই পাশ করেছিস তাহলেই আমি তোকে যেতে দিব, না হলে না, তাই চল আমার সাথে। তো এরপরই তারা স্কুলে আসে। তখনই মুরলি দেখে সে প্রতিবারের মতো এবারও ফেল করেছে, তাই সে এবার তার বাবার চোখ ফাঁকি দিয়ে চলে আসে মাঠে, কারণ আজ যে তাকে খেলতেই হবে। তো এরপরই শুরু হয় দাগদুর সাথে তার কুস্তি। সেখানে সবাই মুরলিকে এখানে দেখে বেশ হাসাহাসি করতে থাকে, কারণ তারা তো জানেই যে সে কিচ্ছু পারবে না। এরপর অনেকক্ষণ লড়াই করার এক পর্যায়ে মুরলির মনে পড়ে তাকে করা মানুষের সব তাচ্ছিল্যের কথা, আর এখানে মানুষ তাকে টাকাও দিবে যদি সে জিতে যায়। তার বাবাও তো বলেছে নিজের যোগ্যতায় 1 টাকা হলেও আগে কামাই করে আনতে, তাই এবার মুরলি তার করা এতদিনের সব ট্রেনিং এর রেজাল্ট দিয়ে দেয়, আর এখানে সে পাশও করে যায়। অর্থাৎ দাগদুকে একেবারে কাঁধে তুলে সে বলতে থাকে, আমি চান্দু চ্যাম্পিয়ন না, আমি হচ্ছি চ্যাম্পিয়ন। এটা দেখে তো সবাই শকড হয়ে যায় মুরলির এইরকম দক্ষতা দেখে, এমনকি তার ওস্তাদ গানপাতও অবাক হয়। এরপরই এই লড়াইয়ে জিতে যায় মুরলি, আর পাতিল তো রেগে গানপাতকে বলে, তুই আমাকে ধোকা দিয়েছিস, অপমান করেছিস, তোকে ছাড়বো না আমি, তোর লোকেদেরকেও ছাড়বো না। গানপাত তখন বলে, আরে আমি সত্যিই জানতাম না এই মুরলি এরকম খেলা পারে, আমি আগে কখনোই তাকে খেলতে দেখিনি। তো পাতিল তো কোনো কথা শুনতেই রাজি ছিল না। আসলে মুরলিকে গানপাত এতদিন সেরকম কোনো ট্রেনিং দেয়নি, কৌশল শেখায়নি, কিন্তু সে আশেপাশের সবাইকে দেখে ঠিকই কুস্তির কৌশলগুলো শিখে নিয়েছিল, তাই সে আজ এত ভালো খেলেছে আর সবাইকে অবাক করে দিয়েছে। যাই হোক, এদিকে মুরলি যখন সব টাকা হাতে নিচ্ছিল তখনই তাকে তার ভাই বলে, মুরলি তুই যা করেছিস ঠিক করিসনি, এবার তোকে এই পাতিলের লোকেরা বাঁচতে দিবে না, তাই তুই যত দ্রুত দৌড়াতে পারিস তত দ্রুত দৌড়ে এখান থেকে চলে যা। পরে শুরু হয়ে যায় অনেক মারামারি, আর সেখান থেকে খুব কষ্টে দৌড়ে পালিয়ে আসে মুরলি। সে পুনের একটা ট্রেনে উঠে পড়ে আর চলে আসে পুনের স্টেশনে। সেখানে এসেই সে তার একজন সাথীর থেকে জানতে পারে যদি আর্মিতে জয়েন করে কেউ তাহলে আর্মির আন্ডারেই অলিম্পিকের খেলা শেখা যায়। তাই এবার মুরলি অলিম্পিক জেতার জন্য আর্মিও জয়েন করতে যায়, আর এখানে সে এবং তার সাথী দুজনেই সিলেক্ট হয়ে যায়। তো এরপর স্বাভাবিকভাবেই কঠিন কঠিন ট্রেনিং এর মাঝে দিয়ে মুরলি যেতে শুরু করে, তবে তার তাতে কোনোই অভিযোগ ছিল না, সে শুধু যে কোনো মূল্যে ওই অলিম্পিক খেলতে চায়। তো একদিন রাতের বেলা যখন মুরলি তার সাথীদের কাছে তার অলিম্পিক যাওয়ার স্বপ্নের ব্যাপারে বলে, তখন তার উপর তারই একজন সাথী হেসে ওঠে, আর এবারও সেই আগের মতোই মুরলির রাগ হয়ে যায়, যার জন্য সে তার ওই পার্টনারকে তুলে নেয় কাঁধে আর তাকে মারতে যাবে। তখনই সেখানে চলে আসে তাদের আর্মি ট্রেনার, আর মুরলির এই ব্যবহারের জন্য তাকে শাস্তিও দেয়। বাইরে ঝুম বৃষ্টির মধ্যেই তাকে এনে হামাগুড়ি দেওয়ায়, সেই সাথে তাকে বলে, তোমার মতো একটা ছেলের দ্বারা আর্মি হওয়া অসম্ভব, তাই যাও বাড়ি ফিরে যাও।
মুরলি তখন উঠে বলে, না ওস্তাদ, আমি বাড়ি ফিরতে পারবো না। অফিসার তখন জিজ্ঞেস করে, কেন পারবে না? মুরলি জানায়, আমি যতক্ষণ না কিছু করে নিজেকে প্রমাণ করতে পারছি ততক্ষণ আমি বাড়ি ফিরতে পারবো না। তখন অফিসার বলে, তাহলে এটা তো মারামারি করার আগে ভাবা উচিত ছিল, তাই না? তুমি মারামারি কেন করতে গেলে? মুরলি তখন খুব ইমোশনাল হয়ে বলে, ওস্তাদ, সে আমার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করেছিল, যা আমি মেনে নিতে পারিনি। অফিসার তখন জিজ্ঞেস করে, কিসের স্বপ্ন? মুরলি জানায়, আমি অলিম্পিকে যেতে চাই, গোল্ড মেডেল জিততে চাই। সেই ছোট থেকে আমার এই একটাই স্বপ্ন, আমি অলিম্পিকে জিতে আমার গ্রামে ফিরব, সবাইকে গর্বিত করব। তাই আমি আর্মিতে এসেছি শিখতে। এখানে থাকলে নাকি অলিম্পিকের জন্য ট্রেনিংও করা যায়। অফিসার তখন বলে, হ্যাঁ তা তো, কিন্তু কোন খেলায় অলিম্পিক জিততে চাও তুমি? মুরলি জানায়, আমি একজন পালোয়ান ওস্তাদ। অফিসার তখন বলে, আর্মিতে তো পালোয়ানের কোনো ট্রেনিং হয় না, তবে পালোয়ানদের জন্য একটা খেলা আছে যা শেখানো যাবে, তাই তুমি কাল আমার সাথে দেখা করো। তো এখানে অফিসার মুরলির স্বপ্নের প্রতি এত আবেগ, ভালোবাসা আর আত্মবিশ্বাস দেখে তাকে একটা সুযোগ দিয়েই দেয়। তো পরের দিনই মুরলি আসে একটা বক্সিং সেটে, যেখানে শুধু বক্সিং খেলা শেখানো হয়, আর অফিসার তাকে এই বক্সিং এর কথাই বলেছিল। তো এখানকার ট্রেনারের নাম হচ্ছে টাইগার। টাইগার যখন জানতে পারে মুরলি বক্সিং এর কিচ্ছু জানে না, কিন্তু সে এখানে এসেছে, তখন মুরলিকে সে যেতে বলে। কিন্তু মুরলি অনেক রিকোয়েস্ট করে তাকে বলে একটা সুযোগ দিতে। পরে টাইগারকে ইশারায় মুরলির আর্মি ট্রেনারও বলে যেন সে তাকে একটা সুযোগ দেয়। এরপর মুরলির সাথে একজনকে খেলতে দেয় টাইগার, আর বলে যদি মুরলি 1 মিনিটের মাঝেই তাকে একটা পাঞ্চ দিতে পারে তাহলে সে এখানে ট্রেনিং নিতে পারবে, তাছাড়া তার ট্রেনিং করা হবে না। তো এরপরই মুরলি খেলা শুরু করে, কিন্তু তার খেলার নিয়ম না জানা থাকায় বেশ অসুবিধা হচ্ছিল। তবে তখনই তাকে তার সেই সাথী হেল্প করে দেখায় যে কি করে পাঞ্চ মারতে হয়, আর সেটা খেয়াল করেই মুরলি এক জোরে পাঞ্চ মারে, তাও 1 মিনিটের ভেতরেই। আর এইসব দেখেই টাইগার তো খুবই ইমপ্রেস হয়ে যায়, আর মুরলির নাম দেয় ছোট টাইগার। তারপর মুরলির নতুন আর একটা ট্রেনিং শুরু হয়, যেখানে সে অনেক পরিশ্রম করতে থাকে, একই সাথে সে আর্মির ট্রেনিংও করে। তো এভাবে অক্লান্ত পরিশ্রম করার পর তাদের মাঝে মুরলি সহ আরো কয়েকজনকে টোকিওতে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, কারণ টোকিওতেই হবে সবচেয়ে বড় মিলিটারি গেম, আর যদি কেউ এখানে জিতে যায় তাহলে সে অলিম্পিকে যাওয়ার চান্সটাও পেয়ে যাবে। তো পরের দিন তারা সবাই তৈরি হয়ে আসে বিমানবন্দরে টোকিও যাওয়ার জন্য, কিন্তু প্রথমবারের মতো বিমানে উঠতে ভয় পায় মুরলি। তার উপর সে একটা খবরের কাগজে পড়েছে এরকম মেঘলা দিনে নাকি বিমান বেশি ধ্বংস হয়। তাই মুরলি টাইগারকে বলে সে আজ না গেলে হয় না। টাইগার তো এটা শুনে তাকে এক ধমক দেয় আর বলতে থাকে, হ্যাঁ এই বিমান তো আমার বাপের, যখন বলবো তখনই ছাড়বে, তাই না? চুপচাপ আমার সাথে চলো, একটাও কথা বলবে না। কিন্তু মুরলি তো ভয়ে সেখান থেকে পালাতে যায়। তখনই টাইগার তাকে ধরে বিমানে তোলে। এরপরই বিমান ছাড়ার পর শুরু হয় মুরলির চিৎকার, তার সাথে বাকিরাও চিৎকার দিয়ে ওঠে। তো এখানে খুব ফানি কিছু মুহূর্ত দেখা যায়। এরপরই তারা অবশেষে চলে আসে টোকিওতে। তখন সালটা ছিল 1964। একে একে সব আর্মিরা মাঠে নামে। সেখানে মুরলিও খুব হাসি খুশি হয়েই আসে। তো রাতে এখানে একটা পার্টিও রাখা হয় সব আর্মিদের জন্য। সেখানে টাইগার মুরলির সাথে পরিচয় করিয়ে দেয় নয়নতারা নামের একজন জার্নালিস্টের। এখানে মুরলির বন্ধু কারনাইলও ছিল, আর সে পরে নয়নতারার সাথে নিজেদের পরিচয় করায়। মুরলি তো প্রথম দেখাতেই একটু মনে মনে পছন্দ করে ফেলে নয়নতারাকে। যাই হোক, এখান থেকে পরের দিন শুরু হয় তাদের বক্সিং ম্যাচ। শুরু হওয়ার আগে ট্রেনিং এর সময় টাইগার মুরলিকে সব খেলোয়াড় সম্পর্কে বলে, আর সেখানে 4 বারের চ্যাম্পিয়নও ছিল যার নাম মেহমেদ। তো এরপরই শুরু হয় খেলা। একের পর এক ম্যাচ জিতে যায় মুরলি। আর সে যেদিন মেহমেদের সাথে আসে খেলতে, তখন সে খুব রেগে যায় তার উপর, কারণ সে মুরলির উপর হাসছিল। টাইগার তখন তাকে শান্ত করে আর বলে, রাগ না করে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। খেয়াল করে দেখ, মেহমেদের ডান হাত কম চলছে, তাই বুঝে শুনে মারবি। এরপর সেই টেকনিক কাজে লাগিয়ে মেহমেদকেও হারিয়ে দেয় মুরলি, আর সে চলে যায় ফাইনাল ম্যাচে। তো এই ম্যাচ জেতার সময় টাইগার খেয়াল করেছে মুরলির চোখ প্রায় সময় নয়নতারার দিকে যাচ্ছে, আর এটা যে মুরলির খেলায় এফেক্ট করবে সেটার আন্দাজও হয়ে যায় টাইগারের। তাই টাইগার মুরলিকে নয়নতারার থেকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পারে না। আজ উগান্ডার খেলোয়াড়ের ম্যাচ,
যেটা না দেখেই মুরলি চলে যায় নয়নতারার সাথে ইন্টারভিউ দিতে। টাইগার অনেকবার বলেছে সে যেন এই ম্যাচ দেখে, তাহলে বুঝতে পারবে ফাইনালে তাকে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে আর কিভাবে ওই উগান্ডার খেলোয়াড়কে হারাতে হবে। কিন্তু এই মুরলির মাথায় তো চেপে গিয়েছে নয়নতারার ভূত, তাই সে এইসবে আর কোনোই পাত্তা দেয় না। এরপর সে ইন্টারভিউ দিতেই বিজি হয়ে যায়, আর এদিকে উগান্ডার খেলাও শেষ হয়ে যায়। তো যখন ফিরে আসে মুরলি, তখন তাকে টাইগার বলে, আমি কিছু বলতে চাইছি না তোকে, কিন্তু মনে রাখিস যদি 1 সেকেন্ডের জন্য তোর চোখ উগান্ডার খেলোয়াড়ের থেকে সরে, তাহলে তোর ফাইনাল ম্যাচ শেষ, গোল্ড মেডেল শেষ, আর সেই সাথে তোর স্বপ্ন অলিম্পিকও শেষ। তো তারপর পরের দিন শুরু হয় ফাইনাল ম্যাচ। খেলা শুরু করার এক পর্যায়ে আবারও মুরলির চোখ চলে যায় দাঁড়িয়ে থাকা নয়নতারার দিকে। টাইগার দেখে যে মুরলি কত বড় একটা ভুল করছে অন্যদিকে তাকিয়ে, তাই টাইগার বারবার ডেকে বলে কি করে কোথায় অ্যাটাক করতে হবে ওই উগান্ডার খেলোয়াড়কে। কিন্তু ওই যে মুরলির চোখ তো অন্যদিকেই আছে, যার ফলশ্রুতিতে উগান্ডার খেলোয়াড় তাকে সুযোগ পেয়ে মেরে দেয়, আর মুরলির কান পর্যন্ত পৌঁছেই না টাইগারের নির্দেশনা। এরপরই হেরে যায় মুরলি। তার গোল্ড মেডেল আর অলিম্পিকের আশা ভরসা দুটোই মাটি চাপা হয়ে যায় টোকিওতে। এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে, আর পুলিশ অফিসার বলে, যাহ বাবা, সব এখানেই শেষ। মুরলি তখন বলে, হ্যাঁ, আমি এই সিলভার মেডেল নেওয়ার জন্য 2 দিন পর হুঁশ পাই। সেদিন উগান্ডার খেলোয়াড়ের হাতে মার খেয়ে আমার হুঁশ ছিল না। তখন পুলিশ অফিসার বলে, কিন্তু সিলভার মেডেল দিয়ে তো অর্জুন অ্যাওয়ার্ড দিবে না, এখানে মুরলির সাথে তার ছেলেও ছিল। তাই সে বলে, কিন্তু সিলভার মেডেলের জন্য তো আসেনি এখানে। পুলিশ তখন জিজ্ঞেস করে, তাহলে কি আরো কাহিনী আছে, কি বলুন তো? তখনই কনস্টেবল এসে বলে, স্যার পরে শুনবেন, চলুন আগে কোর্টে যাই। তখন পুলিশ অফিসার বলে, এই তুই চুপ থাকতো, কত ইন্টারেস্টিং কাহিনী বাকি আছে, আগে সেটা শুনে নেই, তারপর যা করার করব। তো এখানেই কি টাইগার আর বক্সিং এর কাহিনী শেষ? মুরলি বলে, না, তারপর আমাকে কাশ্মীর পাঠানো হয় পোস্টিং দিয়ে, কিন্তু টোকিও থেকে ফেরার পর আমার সাথে টাইগার স্যার আর কথাই বলেননি। 2-3 মাস এভাবেই চলে যায়। এরপরই আমার কাছে একটা চিঠি আসে। পুলিশ তখন জিজ্ঞেস করে, কোথা থেকে? অলিম্পিক থেকে? মুরলি জানায়, না। এরপর আমরা এবার কাশ্মীর 1964 সালের দৃশ্য দেখি, যেখানে মুরলি চিঠিটা নিয়ে খুব খুশি হয় আর চলে আসে টাইগারকে দেখাতে। টাইগার চিঠিটা খুলে দেখে আর মুরলি বলে, দেখুন স্যার, আমি আগামী বছরের এশিয়া গেমসের জন্য সিলেক্ট হয়ে গেছি। আমার র্যাঙ্ক এশিয়াতে নাম্বার 1 স্যার। ওই যে উগান্ডার খেলোয়াড় যে আমাকে হারিয়েছিল, তার থেকেও আগে আমি আছি। তাই আমি যদি এশিয়া গেমসে জিতে যাই, তাহলে আমি এখনো অলিম্পিকে যেতে পারবো। তো তারপর টাইগার চিঠিটা আবারও মুরলির হাতে ধরিয়ে দেয় আর নিজের কাজ করতে লেগে পড়ে। তখন মুরলি বলে, স্যার, এবার সত্যি আর কোনো ভুল হবে না। আমি প্রথমবার দেশের বাইরে গিয়েছিলাম, তখন আমার চোখে আলো ছিল বেশি, যার জন্য আমি ভুল করে ফেলেছি। আমি সত্যি আর এরকম কিচ্ছু করব না স্যার, আমাকে একবার বিশ্বাস করুন। টাইগার তখন বলে, দেখ মুরলি, তোর আর আমার সব শেষ, নতুন করে কিছুই আমি করতে পারবো না তোর জন্য, আমি তোকে ট্রেন করতে পারবো না। মুরলি তখন বলে, স্যার, আমাকে আর একটা চান্স দিয়ে দিন প্লিজ স্যার। তখনই মুরলির বন্ধু গার্নাইলো বলে তাকে একটা দ্বিতীয় সুযোগ দিতে, কিন্তু টাইগার বলে, মুরলি, আমি তোকে যখন প্রথম দেখি তখন আমি তোর ভেতরে একটা জেদ দেখেছিলাম, যা আমার চোখেও ছিল এক সময়। তুই কি জানিস, আমিও একদিন তোর মতোই স্বপ্ন দেখতাম যে আমি অলিম্পিকে যাব, দেশের নাম উজ্জ্বল করব, কিন্তু আমি পারিনি, আমার কপালে সেটা ছিল না। এরপর আমি যখন তোকে দেখি তখন আমি নিজেকে দ্বিতীয় সুযোগ দেই, তাই তুই ছিলি আমার জীবনের দ্বিতীয় চান্স। আমি ভেবেছিলাম তোর মাধ্যমেই আমার অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ণতা পেতে দেখতে পারবো, কিন্তু তুইও তো আমার মতোই হেরে গেলি কিছু হওয়ার আগেই। তো এখানে তারা যখন এসব নিয়ে তর্ক বিতর্ক করছিল, তখনই আক্রমণ হয়। তো এর ফলেই সেখানে মারা যায় মুরলির একমাত্র বন্ধু গার্নাইল। মুরলির তো বিশ্বাসই হয় না যে তার বন্ধু আর নেই। এরপর সে টাইগারকে বাঁচাতে যায়। তখন টাইগার বলে, পানি খাবো। মুরলি তখন অনেক কষ্ট করে পানির কাছাকাছি আসে, কিন্তু তখনই তার বুকেও গুলি লাগে। একের পর এক গুলিবিদ্ধ হতে থাকে মুরলি, তার গায়ে একটা একটা করে গুলি বর্ষণ হয় 9টা। এরপরই মুরলি লুটিয়ে পড়ে মাটিতে তার সমস্ত স্বপ্নগুলোকে নিয়ে। তবে সে বেহুশ হওয়ার আগে পানির বোতলটা ঠিকই তার ওস্তাদের উদ্দেশ্যে ছুঁড়ে দেয়। সেদিন মুরলি তার এক বুক স্বপ্ন নিয়ে মাটিতে পড়েছিল বলেই হয়তো আজও সে বেঁচে আছে। হয়তো তার এত বছরের স্বপ্নের সামনে কম পড়ে যায় 9টা বুলেট।
তো দৃশ্য আবারও আসে বর্তমানে। পুলিশ অফিসার তো এসব শুনে শকড হয়ে যায় আর বলে 9টা বুলেট লাগলো, কিন্তু আপনি এখনো এখানে নিঃশ্বাস নিতে পারছেন বসে বসে, কিভাবে সম্ভব হলো? মুরলি তখন বলে বেঁচে গিয়েছি তাই আছি এখনো, পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় বুলেট ছিল। তখন পুলিশ বলে বাহ, আপনাকে তো সেলুট করতে হয়, এতগুলো তো আমি ট্যাবলেটও খাই না। তো এরপর আগে কি হলো বলুন তো? তো এরপর আমরা 1967 সালের দৃশ্য দেখি, যেখানে দেখা যায় মুরলি বেহুশ হয়ে হসপিটালেই পড়ে আছে। আজ প্রায় 2 বছর পর মুরলির হুঁশ ফিরে আসে, অর্থাৎ সে এতদিন কোমায় ছিল। তো তাকে দেখতে তখন আর্মির কমান্ডো আসে, আর মুরলির হুঁশ ফিরতেই সে আর্মিদের ইউনিফর্মের কালার পরিবর্তন দেখতে পেয়ে তাকে শত্রু ভেবে গলা চেপে ধরে। পরে তারা তাকে বোঝায় যে সে দীর্ঘ সময় ধরে বেহুশ আছে, এতদিনে আর্মির ইউনিফর্মও বদলে গিয়েছে। তো পরে মুরলি সরি বলে, কিন্তু যখন সে নিজে থেকেই উঠতে যায় তখন দেখে সে আর উঠতে পারছে না। ডাক্তার তখন জানায় আসলে মুরলির বডির সব পার্টেই বুলেট ছিল। আমরা প্রায় সবগুলো বের করতে পারলেও যে বুলেটটা মুরলির মেরুদণ্ডতে ছিল সেটা আর বের করা সম্ভব হয়নি, আর এটা খুব কঠিন সার্জারি, যা এখানে সম্ভব না। হয়তো কোনো ভালো উন্নত হসপিটালে সম্ভব হলেও হতে পারে। কমান্ডো তখন মুরলিকে বলে মুরলি, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে সবচেয়ে বেস্ট হসপিটালে নিয়ে যাব, আর সেখানেই তোমার সার্জারি হবে, আর বুলেটও বেরিয়ে আসবে, তুমি আবারও আগের মতো উঠে দাঁড়াতে পারবে, তাই এসব নিয়ে একদম চিন্তা করবে না। এরপরই তাকে নিয়ে আসা হয় নতুন একটা হসপিটালে, সেখানে মুরলির অপারেশনও হয়। তো অপারেশন শেষে মুরলির যখন হুঁশ আসে তখন সে দেখে তার মা বাবা ভাই সবাই এসেছে। মুরলি তাদেরকে দেখে উঠে বসতে চায়, কিন্তু সে নিজে থেকে উঠতে পারছিল না। অসহায় মুরলি তখন ডাক্তারের দিকে তাকায় আর বলে কি হয়েছে ডাক্তার, আমার বুলেট বেরিয়ে এসেছিল তো? ডাক্তার তখন বলে সরি মুরলি, আমরা চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি। যদি আমরা এই বুলেট বের করতে যেতাম তাহলে তোমার আরো বড় রকমের ক্ষতি হয়ে যেত, হতে পারতো তুমি আজীবনের জন্য প্যারালাইজড হয়ে গিয়েছো, তাই আমরা আর ঝুঁকি নেইনি। মুরলি তখন বলে আমি তো একজন খেলোয়াড় স্যার, আমি এখন এই জীবন নিয়ে কি করব? আমি তো কখনো নিজের পায়ে দাঁড়াতেই পারবো না। মুরলির মা তখন বলে না, সব ঠিক হয়ে যাবে মুরলি, তুই আমার কাছে ফিরলে দেখবি ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে গেছে, তাই প্লিজ তুই আমাদের সাথে ফিরে চল। মুরলিও তখন তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর মুরলি আর তার ভাই একসাথে একা কিছু কথা বলে। সেখানে মুরলির ভাই তাদের বর্তমান অবস্থা কতটা খারাপ সেটা জানায়। সে বলে দেখ মুরলি, আমি তোকে খুব ভালোবাসি ভাই, কিন্তু তুই যদি এখানে থাকিস তাতেই তোর ভালো, তোর দেখভাল হবে, তোর কোনো কিছুরই অভাব হবে না, কিন্তু আমাদের সাথে গেলে অভাবে থাকবি। আর আমার স্ত্রী সন্তানও আছে, বাবা কাজ করেন না, আর মা তো জানিসই। তাই ভাই আমি বলছি না যে তুই বাড়ি আসিস না, বরং আমি বলছি তুই যেখানে ভালো থাকবি সেখানেই থাক। এই সব কথা শুনে মুরলি খুব কান্না করে। আজ মুরলি তার ভাইয়ের কাছ থেকেও আলাদা হয়ে যায়, অসহায় হয়ে যায়। এরপর মুরলি আর তার মায়ের আঁচলের নিচে ফিরতে পারে না। সে কাঠের পুতুলের মতো নিজের মায়ের বিদায় দেখছিল। এরপর দৃশ্য আবারও আসে বর্তমানে, যেখানে এই কাহিনীটুকু শুনে চোখ ভিজে যায় থানার সবার। তারপরই দেখা যায় পুলিশ অফিসারকে কোর্টে ইমার্জেন্সি ভাবে যেতে হবে বলে সে সেখান থেকে চলে যায়। তাই মুরলি এবং তার ছেলেও একটা বাসে করে ফিরে আসে। সেখানে মুরলিকে তার ছেলে প্রশ্ন করে বাবা, তুমি তো আমাকে কখনোই বলনি চাচা তোমার সাথে এরকম করেছিল। মুরলি তখন বলে এর থেকেও বড় একটা কথা আছে যা আমি কাউকে বলিনি। তার ছেলে তখন জিজ্ঞেস করে কি বাবা, আমাকে বলো। মুরলি তখন বলে হয়তো তুই এখন বুঝতে পারবি, কারণ তুই এখন বেশ ভালোই বড় হয়েছিস। তো সে বলে সেদিন আমার জন্মদিন ছিল, যদিও আমার জীবনের আনন্দ বলতে কিছুই বাকি ছিল না, কিন্তু হসপিটালের সবাই আমাকে জোর করলো, তাই আমি কেক কাটতে বসি। এরপর আমরা আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখি। টপাজ নামের একজন লোক যেই হসপিটালে ওয়ার্ড বয়ের কাজ করে, সে আজ টাকার বিনিময়ে হুইস্কি এনে দেয় মুরলিকে, আর হুইস্কির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে মুরলি খেয়ে নেয় মরার জন্য। কিন্তু সে আবারও বেঁচে যায়, কারণ বমির সাথে সব বেরিয়ে চলে আসে। তো সেদিনই মুরলি সিদ্ধান্ত নেয় যে সে বাঁচবে, কারণ এতবার সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে।
তাহলে সে এত তাড়াতাড়ি মরার জন্য আর হেরে যাওয়ার জন্য নিশ্চয়ই আসেনি। তাই এরপর মুরলি সিদ্ধান্ত নেয় সাঁতার শেখার। সে বক্সিং তো দাঁড়িয়ে করতে পারবে না, কিন্তু সাঁতার তো পারবে। নিজের সব দিয়ে সে চেষ্টা করতে নেমে যায় সুইমিং পুলে। তখনই সেখানে আসে টাইগার, অর্থাৎ সেদিন টাইগার বেঁচে গিয়েছিল। তো তারপর টাইগার আর মুরলি কথা বলে বসে, যেখানে টাইগার বলে যুদ্ধ খুব খারাপ জিনিস হয় ছোট, যে শুরু করে তার কিচ্ছু হয় না, কিন্তু যে এটার বিরুদ্ধে লড়াই করে তারা সব হারায়। মুরলি বলে কার্নাইল আমার প্রথম এবং শেষ বন্ধু ছিল। সে যদি আমাকে সেদিন হাত বাড়িয়ে ট্রেনে না তুলতো, আমি হয়তো ওই গ্রামেই পড়ে থাকতাম, না হলে মরে যেতাম। আর সেই কিনা আমার চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি কিছুই করতে পারিনি স্যার তার জন্য। টাইগার তখন বলে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে চলি, চলো। মুরলি তখন জিজ্ঞেস করে কোথায় স্যার? এরপর দেখা যায় মুম্বাই 1968 সাল। সেখানে বক্সিং হচ্ছে, হাজার হাজার মানুষ এসেছে, আর সেই দর্শকদের সারিতেই আজ আছে মুরলি আর টাইগারও। ছোটবেলা থেকেই মুরলি এই দাঁড়া বক্সারের ফ্যান ছিল। আজ তাকে সরাসরি খেলতে দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় সে। টাইগার তখন বলে দেখছিস, সে 40 বছর বয়সের, কিন্তু এখনো ফাইট করছে। তুই জানিস কেন? আসলে এই ভাই এক স্বপ্ন দেখেছিল, যা পূর্ণ হয়নি। সে সবসময় চাইতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে সে। তুই তো তাকে নিজের প্রথম ওস্তাদ মানিস, তাই না? মুরলি বলে আমি আজীবন তার মতোই হতে চেয়েছিলাম। এটা শুনে টাইগার বলে তাহলে আজ কি হলো হঠাৎ, কেন থেমে আছিস? মুরলি বলে স্যার আপনি তো জানেন আমার দ্বারা দাঁড়ানো সম্ভব না, আমি কি করে নিজের স্বপ্নের জন্য লড়বো বলুন? টাইগার তখন বলে স্বপ্ন আমরা যখন দেখা ছেড়ে দিই আসলে তখনই শেষ হয়। তার আগ পর্যন্ত স্বপ্ন সবসময় আমাদের সাথেই থাকে। আর তুই জানিস এরকম অনেক মানুষ আছে এই পৃথিবীতে যাদের এক পা নেই, কিন্তু তারা হাই জাম্প চ্যাম্পিয়ন। হার্টের সমস্যা, কিন্তু দৌড়ে চ্যাম্পিয়ন। আরো না জানি কত রকমের চ্যাম্পিয়ন আছে। তাই তোকে আবারও লড়তে হবে। বল তুই লড়বি, বল তুই চ্যাম্পিয়ন হবি, কি হলো বল? এরপর মুরলি বলে হ্যাঁ স্যার, আমি হব চ্যাম্পিয়ন, আমি লড়বো। তো তারপরই মুরলি শুরু হয় আবারও এক নতুন ট্রেনিং, আর তার ট্রেনিং দিচ্ছিল টাইগার। মুরলি ধীরে ধীরে অনেক ইমপ্রুভ করতে থাকে। সে আস্তে আস্তে কারো হেল্প ছাড়াই পানিতে সাঁতার কাটে। পরে টাইগার সময় ধরে রাখে, আর মুরলি তার মধ্যেই পৌঁছানোর প্র্যাকটিস করতে থাকে। দিন রাত মুরলি শুধু পানিতেই সাঁতার কেটে যায়। এরপর অবশেষে মুরলি টাইগারের টার্গেট টাইমের ভেতরেই পৌঁছে যায় সাঁতার কেটে অপর প্রান্তে। এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে থানায় পুলিশ অফিসার এসে কনস্টেবলকে জিজ্ঞেস করে যে মুরলিকান্ত কি এসেছে? কনস্টেবল জানায় না স্যার, এখনো তো আসেনি। তারপর এবার পুলিশ অফিসার ভাবে কিছু একটা হেল্প করতে হবে মুরলিকে। তখন তাকে আবার একটা লোক এসে আইডিয়া দেয় আর বলে স্যার আমরা একটা জার্নালিস্টকে এই ব্যাপারে বলবো, আর সে যদি নিউজ করে তখন দেখবেন সবাই মুরলির ব্যাপারে জানতে পারবে। আর এটা সত্যি হলে আপনি আপনার ক্রেডিট চাইবেন, আর মিথ্যা হলে জার্নালিস্টের বানানো কাহিনী বলে চালিয়ে দিবেন। এতে করে আপনার চাকরিরও কোনো রিস্ক থাকবে না। এটা শুনে পুলিশ অফিসার তার কথায় রাজি হয়ে যায়। এরপর কনস্টেবল মুরলিকান্তকে এসে বলে আরে চাচা, আপনি আসলেন না যে থানায়? স্যার আপনাকে অনেক মিস করছিলেন, আর আপনার আর্জুনা অ্যাওয়ার্ডের জন্য স্যার একজন জার্নালিস্টকে ডেকেছেন। সে আপনার গল্পটাকে কভার করে পত্রিকায় ছাড়বে। কিন্তু এবার কেন জানি মন বদলে যায় মুরলির। সে বলে তার আর চাই না কোনো অ্যাওয়ার্ড। তারপর তার ছেলে বলে বাবার এই অ্যাওয়ার্ড দরকার ছিল নিজের গ্রামের জন্য, কিন্তু এখন যখন নিজেই রাস্তা করছেন তখন আর কোনো অ্যাওয়ার্ড দিয়ে কি করবেন? তারপর কনস্টেবল ফিরে আসে, তবে পুলিশ অফিসার একজন জার্নালিস্টকে এ ব্যাপারে সব বলে দেয়। আর জার্নালিস্টও তার এক আর্মি বন্ধুর মাধ্যমে পুরনো আর্মি অফিসারদের রেকর্ড বের করায়। সেখানে অনেক কিছুই লেখা ছিল মুরলির সম্পর্কে। এদিকে আমরা অতীতের সেই মুরলিকে দেখি, যে এবার অলিম্পিকে যাওয়ার জন্য আর্মি ম্যানেজমেন্টের কাছে আসে, কিন্তু সেই অফিসাররা তাকে মানা করে দেয় আর বলে আমরা আর্মিদের জন্য খুব বুঝে শুনে টাকা খরচ করি, কারণ অলিম্পিক সুইমিং আজ পর্যন্ত কেউ জিততে পারেনি ইন্ডিয়ার। তাই তুমি এই শরীর নিয়ে গেলে জেতার তো কোনো আশাই নেই। তো এইসব শুনে মুরলি অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। কিন্তু অফিসাররা পরে তাদেরকে কনভিন্স করে নেয় যে মুরলিকে একটা চান্স দিতে। তাই তারা তাকে অলিম্পিক জয়েন করতে নোটিশ দিয়ে দেয়। কিন্তু যেই বছর মুরলি আসে অলিম্পিক খেলতে, সেই বছরই টেররিস্ট অ্যাটাকের জন্য 11 জন খেলোয়াড়ের মৃত্যু হয়। ফলে সেই বছর অলিম্পিক বন্ধ হয়ে যায়। এরপর আরো কয়েক বছর পর অবশেষে মুরলির অপেক্ষা করার দিন শেষ হয়। সে অলিম্পিকের সুইমিং পুলে এসেই পড়ে। আচ্ছা, এখানে একটু বলে দেই, এটা কিন্তু ছিল প্যারা অলিম্পিক।
তো এখানে তারাই যায় যাদের কোনো না কোনো শারীরিক অক্ষমতা আছে। তো খেলা শুরু হওয়ার আগে টাইগার মুরলিকে বলে, যদি তুমি পরবর্তী রাউন্ডে যেতে চাও তাহলে তোমাকে যে করেই হোক 4 নাম্বার পজিশনে হলেও থাকতে হবে। এরপর খেলা শুরু হয়। প্রথম দিকে মুরলি ছিল সবার পেছনে। সবাই বলছিল হয়তো আবারও ইন্ডিয়া হতাশ হয়ে ফিরবে নিজের দেশে, কিন্তু শেষ মুহূর্তে এসে সে এগিয়ে আসে 4 নম্বরে। আর এখানে মুরলির সাথে আরো একজন আসে 4 নম্বরে, কিন্তু মুরলি তার থেকে কিছু সেকেন্ড আগে আসায় সে চলে যায় পরবর্তী রাউন্ডে। প্রথম শান্তির হাসি ফোটে মুরলির মুখে। টাইগার আর বাকি অফিসাররাও এবার আরো বেশি কনফিডেন্স পায় মুরলিকে নিয়ে। এদিকে জার্নালিস্ট তার গল্প লেখা শেষ করে আর সেটা ছাপিয়ে দেয় পত্রিকার পাতায়। শহরের আনাচে কানাচে সব মানুষের কাছে পৌঁছে যায় মুরলীকান্ত। অন্যদিকে আমরা দেখি মুরলি এবার তার দ্বিতীয় রাউন্ডে নামে। সেখানেও সে পেছনে ছিল, কিন্তু ফাইনালি সে আগে চলে আসে আর এখান থেকে সে তার ফাইনাল খেলায় জায়গা করে নেয়। কিন্তু এইসবের চক্করে মুরলির সেই বুলেট লাগা আঘাতে আবারও আঘাত লেগে গিয়ে সেলাই একটু ছুটে যায়। তাই পরের দিন মুরলি ঘুমের মাঝেই বেহুশ হয়ে যায়। টাইগার এই সব দেখে তাকে হসপিটালে আসতে বলে, কিন্তু মুরলি বলে আমি ঠিক আছি স্যার। টাইগার বলে, আরে মুরলি, এই সেলাইয়ে আরো আঘাত লাগলে তুমি মারাও যেতে পারো। এটা শুনে মুরলি বলে, স্যার সুইমিং পুলে নামলে মরবো কিনা জানি না, কিন্তু যদি আমি আজ না নামি তাহলে নিশ্চিত মরে যাব। স্যার এখানে যত খেলোয়াড় আছে তাদেরকেও হয়তো মানুষ এইসবই বলেছে যে তুমি এটা করতে পারবে না, তুমি ওটা করতে পারবে না, কিন্তু এই খেলোয়াড়রা কারো কথায় কান্না দিয়ে পরিশ্রম করেছে আর এই পর্যন্ত এসেছে, তাই তারা আজ এখানে আর আমিও এখানে। স্যার গ্রামে আমায় নিয়ে সবাই সবসময় হাসাহাসি করত। তারা বলতো আমি চ্যাম্পিয়ন না, আমি চান্দু চ্যাম্পিয়ন, আমি হেরে যাওয়া চ্যাম্পিয়ন। তারা সবাই এইসব বলে খুব মজা পেত, তাই তাদেরকে আমি উচিত জবাব দিতে চাই। আর আমি আমার করা এতদিনের তপস্যাকে কোনোভাবেই বৃথা যেতে দিতে পারি না। আমি আজ নামবই খেলায়, তারপর যা হওয়ার হবে স্যার, আমি ফাইট করব সেই সব মুরলির জন্য যারা নিজেদেরকে চ্যাম্পিয়ন দেখতে চায়, সেই সব চান্দুও যে সত্যিকারের চ্যাম্পিয়ন হতে পারে। আমি তাদেরকে দেখিয়ে দিব স্যার, আমার এই শেষ চান্সটা চাই স্যার। এরপর টাইগার আর তাকে কিছু বলেই আটকাতে চায় না, সেও মুরলির কথায় সাপোর্ট করে। এদিকে গ্রামে রেডিওতে বলা হয় প্যারা অলিম্পিকে প্রথমবারের মতো কোনো ভারতীয় নাগরিক সুইমিং গেমে অংশ নিয়েছে আর সে ফাইনালেও আছে। তো এইসব রেডিওতে শুনে মুরলির ভাই তো খুশিতে আত্মহারা। মুরলির যেই বাবা মুরলিকে সবসময় আটকাতে চাইতো, সেই বাবাও আজ খুশিতে কান্না করে ফেলে। আর মুরলির ভাই দৌড়ে এসে তার মাকে বলে, মা আমাদের মুরলি অবশেষে পৌঁছেই গিয়েছে। তার মা তখন জিজ্ঞেস করে কোথায়? সে জানায়, মা অলিম্পিক পৌঁছে গিয়েছে মুরলি, আমি আর বাবা রেডিওতে শুনে এসেছি, সে এখন ফাইনালে আছে মা। তো মুরলির মাও তো অনেক বেশি খুশি হয়ে যায় এটা শুনে। সেই সাথে গ্রামের সবাই সেখানে মুরলির জন্য হাততালি দেয়। এদিকে আজ শুরু হয়ে যায় ফাইনাল ম্যাচ অলিম্পিক সুইমিং এর। মুরলি এগিয়ে যায় একে একে। যখন মুরলি এগিয়ে যাচ্ছিল তখন তার চোখের সামনে ভেসে আসে তার করা এতগুলো বছরের সব লড়াই। সে দেখতে পায় কি করে সে ছোটবেলায় প্রথম কুস্তি শিখতে আসে, কি করে সে আর্মি জয়েন করে, কিভাবে সে তার প্রাণপ্রিয় বন্ধুকে হারায়, কিভাবে তার ভাই তাকে একা রেখে যেতে বাধ্য হয়। এই সমস্ত কিছু দেখার পর মুরলির ভেতরে আরো দ্বিগুণ শক্তি চলে আসে আর সে এগিয়ে যায় সবাইকে ছাড়িয়ে। সবার হার্টবিট বেড়ে যায় যে আগে গিয়ে কি হবে সেটা জানার জন্য, কারণ ওইদিকে রেডিওতে কান পেতে ছিল সবাই। ধীরে ধীরে যখন মুরলি সবাইকে ছাড়িয়ে চলে আসে তখন তার অফিসাররা আরোই শকড হয়ে যায়। আর ফাইনালি মুরলীকান্ত তার এত বছরের স্বপ্নের দ্বার প্রান্তে এসেই পড়ে আর জিতেও যায়। ভারতের প্রথম গোল্ড মেডেল প্যারা অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে যায় মুরলি, তাও সুইমিংয়ে, যা আজ পর্যন্ত কেউ হয়নি। এটা দেখে তো চিৎকার করে ওঠে উপস্থিত দর্শকরা আর সেই সাথে ইন্ডিয়ায় তার সমর্থকরা। খুশিতে আজ সবার চোখেই পানি। টাইগার তার অসম্পূর্ণ অলিম্পিকের স্বপ্নও আজ পূরণ হতে দেখল। ইন্ডিয়া পেয়ে গেল বিদেশের মাটিতে তাদের পতাকা উড়ানোর জায়গা। এরপর সেদিন তো মুরলি জিতে যায়, কিন্তু এই অসাধারণ কাহিনীটা সময়ের কোনো এক পাতায় আটকা পড়ে যায় আর অন্ধকারে হারিয়ে যায়। তাই আবারও সেটাকে ফিরিয়ে আনার জন্য জার্নালিস্ট তার পাতায় লিখে দেয়। আমি মনে করি মুরলীকান্তের মতো এক অসাধারণ জীবনযোদ্ধার কাহিনী ইতিহাসের পাতায় সঠিক জায়গাটা পাওয়া উচিত। তাই আমি তার সেই জীবনটাকেই একটা ছোট্ট পাতায় নিয়ে এসেছি।
তার সঠিক অধিকার যেন তাকে দেওয়া হয় এই আশায়। তো এরপর বর্তমানে মুরলির কাছে আসে মিনিস্টার বিশ্বাস, আর সে এসেই বলে, মুরলীকান্ত স্যার, আপনি অর্জুন অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করতে চেয়েছেন, কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনাকে এটা দিবে না। আপনি দেশের জন্য যা করেছেন তাতে আপনি এর থেকেও বড় অ্যাওয়ার্ডের অধিকারী, তাই সরকার ভারতের পক্ষ থেকে আপনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিতে চেয়েছেন। এটা শুনে মুরলির ছেলে বলে, কি পদ্মশ্রী? বাবা, তুমি শুনেছ? মুরলীকান্ত আজ নিজের যোগ্য সম্মান পেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর আসে 2018 সাল, আর আজ মুরলিকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। এটা ছিল একটা সত্যিকারের গল্প, তাই এখানে রিয়েল কিছু ফুটেজও দেখানো হয়। তো এরপর মুরলি ফিরে আসে সেই কারাদ স্টেশনে, যেখানে সফলতা নিয়ে ফিরে আসাটা ছিল তার স্বপ্ন। আজ তার জন্য হাজার হাজার মানুষ এসেছে সেখানে। তবে মুরলির চোখ আটকায় ভিড়ের মাঝে থাকা সেই বাচ্চা মেয়েটার দিকে, যে তার বাবার কাঁধে করে এসেছে, ঠিক যেমন করে মুরলি একসময় এখানে এসেছিল তার ভাইয়ের কাঁধে করে, ঠিক সেভাবেই। আর এর মাধ্যমেই এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো তারপর আমাদের কিছু রিয়েল ইনফরমেশন দেওয়া হয় মুরলীকান্ত সম্পর্কে। সে তার জীবনে অনেক ইন্টারন্যাশনাল মেডেল পেয়েছে। পরে 1972 সালে মুরি উষা নামের একজনকে বিয়ে করে সে, আর তাদের 5 সন্তান হয়। সে তার পরিবারের সাথে পুনে থাকত, আর তার বডির সেই বুলেটটা এখনো একই রকম ভাবেই আটকে আছে। কিন্তু পৃথিবীর কোনো বুলেটই কোনোভাবে মুরলীকান্তকে আটকে রাখতে পারেনি। তাই মুরলীকান্ত সেই সমস্ত হেরে যাওয়া চ্যাম্পিয়নের জন্য একটা আশার প্রদীপ হয়ে আজীবনের জন্য জ্বলে আছে, আর থাকবেও। তো এই তো ছিল আজকের গল্প। মুরলীকান্তের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। এই মুভিটি যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।